রাত তখন কটা খেয়াল নেই, একটা খসখস শব্দে ঘুমটা হঠাৎ ভেঙে গেল। চোখ খুলতেই দেখি মশারির বাইরে আমার মাথার কাছে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। মূর্তিটা নারী মূর্তি। সে তার একটা সরু অস্থিসার আঙুল মনোরমার দিকে নির্দেশ করে চাপা গলায় ফিসফিস করে বলে উঠল, নমস্কার শ্রোতা বন্ধুরা, ফিকল মাইন্ডেড গল্পের আসরে আপনাকে স্বাগত। চিরদিনের ভালো লাগা, ভয় পাওয়া, হেসে ওঠা, মন কেমন করা গল্পের সম্ভার নিয়ে আমরা হাজির আপনার অডিও লাইব্রেরিতে। আজ আপনাকে শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের কলমে নিশীথে। তবে গল্প শুরুর আগে একটা ছোট্ট অনুরোধ, যদি আমাদের পরিবেশনা আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে গল্প এসে প্রথমে আপনার দরজাতেই কড়া নাড়ে। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টে জানান আপনার মতামত। আর হ্যাঁ, যদি আপনার প্রিয় কোনো গল্প শুনতে চান আমাদের কণ্ঠে, তাও জানান কমেন্ট বক্সে। আমরা অবশ্যই সাধ্যমতো চেষ্টা করব আপনার ইচ্ছে পূরণে। তাহলে চলুন, আর দেরি নয়, শুরু হচ্ছে আজকের গল্প, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নিশীথে। ডাক্তার, 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 ও ডাক্তার, ডাক্তার শুনতে পাচ্ছ? জ্বালাতন করলো এই অর্ধেক রাতে। ও ডাক্তার। তন্দ্রা ভাবটা একটু কাটতেই বুঝলাম আমাদের গায়ের জমিদার দক্ষিণাচরণ বাবু। ধড়ফড় করে বিছানা থেকে উঠে তাড়াতাড়ি দরজা খুললাম। কি ব্যাপার জমিদার বাবু, এত রাতে? ভেতরে চলো ডাক্তার, কথা আছে। ভিতরে এসে পিঠ ভাঙা চৌকিটা টেনে এনে তাকে বসতে দিলাম এবং উদ্বিগ্নভাবে তার মুখের দিকে চাইলাম। ঘড়িতে দেখি তখন রাত 2:30 বাজে। দক্ষিণাচরণ বাবু বিবর্ণ মুখে বড় বড় চোখ করে বললেন, আজ রাতে আবার সেরকম উপদ্রব আরম্ভ হয়েছে ডাক্তার। তোমার ওষুধ তো কোনো কাজেই আসলো না। আমি কিঞ্চিত সসংকোচে বললাম, আপনি বোধহয় মদের মাত্রা আবার বাড়িয়ে দিয়েছেন। ওই তোমার এক ভুল। না না, মদ নয়। খাদ্যপান্ত বিবরণটা না শুনলে তুমি এর আসল কারণটা অনুভব করতে পারবে না ডাক্তার, পারবে না। কুলুঙ্গির মধ্যে ছোট্ট একটা টিনের ডিবায় ম্লানভাবে কেরোসিন জ্বলছিল। আমি সেটা আর একটু উস্কে দিলাম। তাতে একটুখানি আলো জ্বলে উঠল এবং অনেকখানি ধোঁয়া বের হতে লাগলো। পোঁচাটা গায়ের ওপর টেনে নিয়ে একটা পুরনো খবরের কাগজ পাতা প্যাকিং বাক্সের ওপর বসলাম। দক্ষিণাচরণ বাবু বলতে আরম্ভ করলেন, আমার প্রথম পক্ষের স্ত্রীর মতো এমন মেয়ে সত্যি দুর্লভ ছিল। আমারও তখন বয়সটা বেশি ছিল না, কাজেই সে বয়সে যা হয়, রসের অভাবও ছিল না মনে। তার উপর আবার ছাত্র জীবনে কাব্যশাস্ত্রটা বেশ ভালো মতোই পড়া ছিল, তাই ওই একঘেয়ে গৃহিণীপনায় মন উঠত না। কালিদাসের সেই শ্লোকটা মাঝে মাঝেই মনে পড়ত, গৃহিণী সচিব সখী মিথ, প্রিয় শিষ্যা ললিতে কলাবিধৌ। কিন্তু আমার গিন্নির কাছে ললিত কলাবিধির কোনো উপদেশই খাটত না।
সখীভাবে প্রেমালাপ করতে গেলে সে হেসে উড়িয়ে দিত। গঙ্গার স্রোতে ইন্দ্রের ঐরাবত যেমন নাকাল হয়েছিল, তেমনি ওর ওই হাসির স্রোতের মুখে বড় বড় কাব্যের টুকরো আর ভালো ভালো আদরের সম্ভাষণ একেবারে অপদস্থ হয়ে খড়কুটোর মতো ভেসে যেত। ওর হাসার একটা আশ্চর্য ক্ষমতা ছিল ডাক্তার। তারপর আজ বছর চারেক হলো আমাকে সাংঘাতিক রোগে ধরল। ওষ্ঠব্রণ হয়ে জ্বর বিকার হয়ে সে একেবারে মরণের দশা হলো। একদিন তো এমন হলো যে ডাক্তারে এসে জবাব দিয়ে গেল। এরই মধ্যে আমার এক আত্মীয় কোথা থেকে এসে এক ব্রহ্মচারী বাবা হাজির করলেন। সে গাওয়া ঘিয়ের সঙ্গে একটা শিকড় বেটে আমাকে খাইয়ে দিল। তা সে ওষুধের গুণেই হোক কিংবা কপালের গুণে সে যাত্রা কোনো মতো বেঁচে গেলাম। জানো ডাক্তার, রোগের সময় আমার স্ত্রী এক মুহূর্তের জন্যও বিশ্রাম করেনি। সেই কটা দিন কি আর বলবো, কিভাবে যে একটা অবলা স্ত্রীলোক, মানে মানুষের সামান্য শক্তিটুকু নিয়ে প্রাণপণ মাথার কাছে এসে দাঁড়ানো যমদূতগুলোর সঙ্গে অনবরত যুদ্ধ করেছিলেন, তা সে আমার কল্পনারও অতীত। তার সমস্ত প্রেম, সমস্ত হৃদয়, সমস্ত যত্ন দিয়ে আমার এই অযোগ্য প্রাণটাকে যেন বুকের শিশুর মতো দুই হাতে আগলে রেখেছিলেন। আহার ছিল না, নিদ্রা ছিল না, জগতের আর কোনো কিছুর প্রতি তখন দৃষ্টি ছিল না তার। যম তখন আহত বাঘের মতো আমাকে তার কবল থেকে ফেলে দিয়ে গেলেন বটে, কিন্তু যাওয়ার সময় আমার স্ত্রীকে একটা মোক্ষম থাবা মেরে গেলেন। আমার স্ত্রী সে সময় গর্ভবতী ছিল। কিছুদিন পরে সে একটা মৃত সন্তান প্রসব করল। তারপর থেকেই হঠাৎ তার মধ্যে নানা রকম জটিল ব্যায়াম সূত্রপাত হলো। আমি তখন দিন রাত তার সেবা করতে শুরু করলাম, কিন্তু ফল হলো উল্টো। সে বিব্রত হয়ে উঠতে লাগলো। কাছে গেলেই বলতে শুরু করলো, আহা, করো কি? লোকে কি বলবে বলো তো? অমন করে দিনরা তুমি আমার ঘরে যাতায়াত করো না তো। কি আর বলবো, সে এমন অবস্থা যে কোনোদিন যদি নিজে হাওয়া খাচ্ছি এমন ভান করে তার জ্বরের সময় তাকে বাতাস করতে যেতুম, সে একেবারে রীতিমতো পাখা নিয়ে একটা কাড়াকাড়ি পড়ে যেত। এমনকি একদিনও যদি তার শুশ্রূষা করতে গিয়ে আমার রাতের খাবার সময় 10 মিনিট পিছিয়ে যেত, সে নিয়েও নানা রকম অনুযোগ অনুরোধ শুনতে হতো। অল্পমাত্র সেবা করতে গেলেই হিতে বিপরীত হতো। তার কেবল ওই এক কথা, কিনা পুরুষ মানুষের অতটা বাড়াবাড়ি ভালো নয়। ডাক্তার, আমাদের সেই বড়ানগরের বাড়িটা বোধহয় তুমি দেখেছ। বাড়ির সামনেই বাগান, এবং বাগানের সামনে দিয়েই গঙ্গা বইছে। আমাদের শোবার ঘরের নিচেই দক্ষিণের দিকে খানিকটা জমি মেহেদির বেড়া দিয়ে ঘিরে আমার স্ত্রী নিজের মনের মতো এক টুকরো বাগান বানিয়েছিলেন। সমস্ত বাগানটার মধ্যে সেই অংশটাই ছিল অত্যন্ত সাদামাটা এবং দেশি, অর্থাৎ সেখানে বেল, জুই, গোলাপ, গন্ধরাজ, করবী, রজনীগন্ধা এসব ফুলই সংখ্যায় বেশি ছিল। তার মধ্যে প্রকাণ্ড একটা বকুল গাছের তলা সাদা মার্বেল পাথর দিয়ে বাঁধানো ছিল। সুস্থ থাকাকালীন সে নিজে দাঁড়িয়ে বাঁধানো অংশটা 2 বেলা ধুয়ে সাফ করে রাখত। গ্রীষ্মকালে কাজের অবকাশে সন্ধ্যার সময় সেটাই তার বসার জায়গা ছিল। সুবিধা ছিল এই যে সেখান দিয়ে গঙ্গা দেখা যেত, কিন্তু গঙ্গা থেকে কুঠির পানসির বাবুরা তাকে দেখতে পেতেন না। সেদিনটা ছিল চৈত্রের শুক্লপক্ষ। অনেক দিন বিছানায় শুয়ে থেকে থেকে সন্ধ্যের পর সে বলল, ঘরে বদ্ধ থেকে থেকে আমার প্রাণটা কেমন করছে গো। আজ একবার আমার সেই বাগানে গিয়ে বসতে ইচ্ছে করছে। আমাকে একটু নিয়ে যাবে?
আমি তাকে বহু যত্নে ধীরে ধীরে সেই বকুলতলায় পাথরের বেদিতে নিয়ে গিয়ে শুইয়ে দিলাম। আমার কোলের উপরে তার মাথাটা টেনে নিতেই পারতাম, কিন্তু সেটাকে সে অদ্ভুত আচরণ বলে মনে করবে সেই ভেবে একটা বালিশ এনে তার মাথার তলায় রেখে দিলাম। দুটো একটা করে ফোটা বকুল ফুল ঝরে পড়তে লাগলো আমাদের চারপাশে, এবং ডালপালার ফাঁক দিয়ে টুকরো টুকরো জ্যোৎস্না তার শীর্ণ মুখের উপর এসে পড়তে লাগলো। চারিদিক শান্ত, নিস্তব্ধ। সেই ঘন গন্ধপূর্ণ ছায়ান্ধকারে চুপটি করে এক পাশে বসে তার মুখের দিকে চেয়ে আমার চোখে জল এলো। আমি ধীরে ধীরে তার একটা উত্তপ্ত শীর্ণ হাত আমার দুই হাতে তুলে নিলাম। সে কেন জানি না কোনো আপত্তি করল না। কিছুক্ষণ এরকম চুপ করে বসে থাকার পর আমার মনটা হঠাৎ কেমন উথাল পাথাল করে উঠল। আমি হঠাৎ বলে ফেললাম, তোমার এই ভালোবাসা আমি কোনো দিন ভুলব না, কোনো দিন না। বলেই বুঝলাম কথাটা বলার তেমন কোনো প্রয়োজন ছিল না। আমার স্ত্রীও হেসে উঠল। সে হাসিতে লজ্জা ছিল, সুখ ছিল, একটু অবিশ্বাসও ছিল, এবং সব থেকে বেশি ছিল পরিহাসের তীব্রতা। উত্তরে সে তার সেই চিরপরিচিত হাসির দ্বারা জানালে, কোনোদিন ভুলবে না এটা কখনো সম্ভব নয় গো, আর আমি তা আশাও করি না। বুঝলে ডাক্তার, ওই সুমিষ্ট অথচ সুতীক্ষ্ণ হাসির ভয়েই আমি আমার স্ত্রীর সঙ্গে কোনো দিন প্রেমালাপ করতে সাহস করিনি। তার অসাক্ষাতে যে সকল কথা মনে আসতো, তার সামনে গেলেই সেগুলোকে নিতান্ত বাজে কথা বলে মনে হতো। ছাপার অক্ষরে যেসব কথা পড়লে দুই চোখ বেয়ে অঝোর ধারায় জল পড়ে, সেগুলোকেই মুখে বলতে গেলে কেন যে হঠাৎ হাসি পেত তা আজও বুঝতে পারলাম না। বাদ প্রতিবাদ তো কথার উপর চলে ডাক্তার, কিন্তু হাসির উপর তো কোনো তর্ক চলে না। কাজেই শেষমেশ চুপ করে যেতেই হতো। জ্যোৎস্না আরেকটু গাঢ় হলো। কোথা থেকে একটা কোকিল ক্রমাগত ডাকতে শুরু করলো, আর আমি বসে বসে ভাবতে লাগলাম। বহু চিকিৎসায়ও যখন আমার স্ত্রীর রোগ নিরাময়ের কোনো লক্ষণই দেখা গেল না, তখন ডাক্তার বায়ু পরিবর্তনের পরামর্শ দিলেন। আমি তাকে নিয়ে এলাহাবাদ এলাম। সেখানে হারান ডাক্তার আমার স্ত্রীর চিকিৎসা শুরু করলেন। এই পর্যন্ত বলে দক্ষিণাচরণ বাবু হঠাৎ থামলেন। কি যেন ভাবতে ভাবতে আমার মুখের দিকে চাইলেন। তারপর দু হাতে মাথা ধরে কিছু একটা মনে করার চেষ্টা করতে লাগলেন। আমিও চুপ করে রইলাম। কুলুঙ্গিতে কেরোসিন মিটমিট করে জ্বলতে লাগলো, এবং নিস্তব্ধ ঘরে মশার ভনভন শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ মৌনতা ভঙ্গ করে জমিদার বাবু বলতে শুরু করলেন, অবশেষে অনেক কাল একভাবে কাটিয়ে তিনিও বললেন, আমিও বুঝলাম, এবং আমার স্ত্রীও বুঝল যে তার এ অসুখ সারার নয়, অর্থাৎ তাকে এক প্রকার চিররুগ্ন হয়েই কাটাতে হবে। তখন একদিন আমার স্ত্রী আমাকে বললেন, দেখো দেখো, যখন আমার এই ব্যামো সারবেও না, আর খুব তাড়াতাড়ি আমার মরার আশাও নেই, তখন তুমি কতদিন এই আধমরাকে নিয়ে কাটাবে বলো তো? তুমি বরং আরেকটা বিয়ে করো। এটা যেন কেবল একটা সুযুক্তি এবং সুবিবেচনার কথা। এর মধ্যে যে খুব একটা বীরত্ব বা মহত্ব কিছু আছে
এমন ভাব তার মধ্যে লেশমাত্রও ছিল না। এবারে আমার হাসার পালা ছিল, কিন্তু কিন্তু আমার কি আর ওর মতো করে হাসার ক্ষমতা আছে? আমি উপন্যাসের নায়কের মতো গম্ভীর মুখে গলাটা একটু উঁচু করে বলতে শুরু করলাম, যতদিন এই দেহে জীবন আছে। সে বাধা দিয়ে বলে উঠল, থাক থাক, অনেক হয়েছে। তোমার কথা শুনে আমি আর হেসে বাঁচি না। আমি তবুও পরাজয় স্বীকার না করে বলতে লাগলাম, না গো, তুমি বিশ্বাস করো, এ জীবনে আর কাউকে কখনো ভালোবাসতে পারবো না, কখনো পারবো না। শুনে আমার স্ত্রী আবারও হেসে উঠল। তখন এক প্রকার বাধ্য হয়েই আমাকে থেমে যেতে হলো। জানো ডাক্তার, সেদিন নিজের কাছেও স্পষ্ট স্বীকার করেছিলাম কিনা মনে নেই, কিন্তু এখন বেশ বুঝতে পারি, যেখানে কোনোদিন আরোগ্য লাভের কোনো আশাই ছিল না, দীর্ঘদিন সেই সেবা যত্ন করতে 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 আমি মনে মনে বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম। অথচ কাজটা ছেড়ে দেব এমন কল্পনাও আমার মনে কখনো ছিল না। কিন্তু এটাও ঠিক যে এই চিররুগ্নকে নিয়ে আমার সারা জীবন কাটাতে হবে, এই চিন্তাও আমার কাছে অত্যন্ত যন্ত্রণাদায়ক ছিল। আজকাল ভাবলে খুব কষ্ট হয় জানো। যখন প্রথম যৌবনের সামনে তাকিয়েছিলাম, তখন প্রেমের রঙে, সুখের আশ্বাসে, সুন্দরের মরীচিকায় আমার ভবিষ্যৎ জীবনটা উজ্জ্বল ও রঙিন দেখতে পেয়েছিলাম। আর আজ দেখো, যত দূর চোখ যায় ধুধু উত্তপ্ত মরুভূমি, কোনো আশা নেই। আমার সেদিনের সেই সেবার মধ্যে একটা আন্তরিক ক্লান্তি সেও হয়তো নিশ্চয়ই দেখতে পেয়েছিল। তখন জানতাম না, কিন্তু এখন বিন্দুমাত্র সন্দেহ নেই যে সে আমাকে শিশু শিক্ষার যুক্তাক্ষরহীন প্রথম ভাগের মতোই অতি সহজে আগাগোড়া বুঝত। সেই জন্য যখন উপন্যাসের নায়ক সেজে গম্ভীরভাবে তার কাছে কবিত্ব ফলাতে যেতাম, সে এমনভাবে হেসে উঠত যে তার মধ্যে একটা 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 সুগভীর স্নেহ অথচ অনিবার্য কৌতুক ফুটে উঠত। আমার নিজের অগোচরে থাকা অন্তরের কথাটাও অন্তর্যামীর মতো সে সবটা জানত। এ কথা মনে পড়লে আমার আজও লজ্জায় মরে যেতে ইচ্ছে করে। হারান ডাক্তার আমাদের স্বজাতি, তাই তার বাড়িতে আমার প্রায়ই নিমন্ত্রণ থাকত। এভাবে কিছুদিন যাতায়াতের পর ডাক্তার তার মেয়েটার সাথে আমার আলাপ করিয়ে দিলেন। মেয়েটি অবিবাহিত, বয়স ওই 15-16 হবে। ডাক্তার বলতেন যে তার মনের মতো পাত্র পাননি বলে মেয়ের বিয়ে তিনি তখনও দেননি, কিন্তু বাইরের লোকের কাছে মাঝে মধ্যে শুনতে পেতাম যে মেয়েটির নাকি কি সব কুলের দোষ টোষ ছিল। কিন্তু বাইরের দিক থেকে তার আর কোনো দোষ ছিল না। যেমন রূপ তেমনি সুশিক্ষা। সেই জন্য মাঝে মাঝে একাধ দিন তার সঙ্গে নানা বিষয় আলোচনা করতে করতে আমার বাড়ি ফিরতে রাত হয়ে যেত, আর আমার স্ত্রীকে ওষুধ খাওয়ানোর সময়ও পেরিয়ে যেত। যদিও সে জানতো আমি হারান ডাক্তারের বাড়ি গেছি, কিন্তু কোনোদিন আমাকে দেরি হওয়ার কারণ জিজ্ঞেস করত না। আর আমি তখন ধুধু মরুভূমির মধ্যে আরেকবার মরীচিকা দেখতে লাগলাম। তেষ্টা যখন বুকের ছাতি ফাটিয়ে দিচ্ছে, তখন চোখের সামনে দুকুল ছাপানো স্বচ্ছ জল টলটল করতে লাগলো। সেই জলাশয়ের সামনে দাঁড়িয়ে মনকে প্রাণপণ টেনে আর ফেরাতে পারলাম না। রোগীর ঘর তখন আমার কাছে দ্বিগুণ নিরানন্দের কারণ হয়ে দাঁড়ালো। ফলে প্রায়ই শুশ্রূষা করার এবং ওষুধ খাওয়ানোর নিয়ম ভঙ্গ হতে লাগলো।
হারান ডাক্তার আমাকে প্রায় বলতেন, বুঝলে হে, যাদের রোগ মুক্তির কোনো সম্ভাবনাই নেই তাদের পক্ষে আমার মতে মৃত্যুই ভালো। কারণ বেঁচে থেকে যাদের নিজেরই সুখ নেই, যে পাশে থাকে তারও অসুখ। কথাটা সাধারণভাবে শুনতে কোনো দোষের নয়, তবু আমার স্ত্রীর প্রসঙ্গে হঠাৎ তেমন একটা মন্তব্য আমার ভালো লাগেনি। কিন্তু মানুষের জীবন মৃত্যু সম্বন্ধে ডাক্তারদের মন এমন অসাড় হয়ে গেছে যে তারা সবসময় আমাদের মনের অবস্থা বুঝতে পারে না। তার কিছুদিন পরের ঘটনা, হঠাৎ একদিন পাশের ঘর থেকে শুনতে পেলাম আমার স্ত্রী হারানবাবুকে বলছে, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, কতগুলো মিথ্যে মিথ্যে ওষুধ গিলিয়ে ডাক্তারখানার দিনা কেন বাড়াচ্ছেন? আমার প্রাণটাই যখন একটা মস্ত আপদ, তখন এমন ওষুধ দিন যেন খুব তাড়াতাড়ি এই প্রাণটা বেরিয়ে যায়। ডাক্তার বললেন, ছি ছি ছি, এমন কথা কেন বলছেন? কথাটা শুনতে পেয়ে আমার মনে বড় আঘাত লাগলো। ডাক্তার চলে গেলে আমার স্ত্রীর ঘরে গিয়ে তার বিছানার একপাশে বসলাম। তার কপালে ধীরে ধীরে হাত বুলিয়ে দিতে লাগলাম। সে ধীরে ধীরে বলল, এই ঘরটা বড্ড গরম, তুমি বরং একটু বাইরে যাও, একটু বেরিয়ে এসো। খানিকটা না বেরিয়ে আসলে তোমার তো আবার রাতে খিদে হবে না। বেড়াতে যাওয়ার অর্থ ডাক্তারের বাড়ি যাওয়া। আসলে আমি ওকে একদিন বুঝিয়েছিলাম যে সন্ধ্যের পর খানিক বেরিয়ে আসলে খাবার হজম হয়। এখন বুঝতে পারি, জানেন, সে প্রতিদিন আমার এই ছলনাটুকু বুঝতো। আমি নির্বোধ ছিলাম। আমি নির্বোধ ছিলাম তো তাই মনে করতাম সেও বুঝি নির্বোধ। ডাক্তার, আমাকে এক গ্লাস জল এনে দাও তো। এত অবধি বলে দক্ষিণাচরণ বাবু অনেকক্ষণ দু হাতে মাথা রেখে চুপ করে বসে রইলেন। জল এনে দিলে তিনি এক নিঃশ্বাসে জলটুকু খেয়ে আবার বলতে শুরু করলেন। একদিন ডাক্তারবাবুর মেয়ে মনোরমা আমার স্ত্রীকে দেখতে আসার ইচ্ছা প্রকাশ করল। কেন জানি না সেই প্রস্তাবটা আমার ভালো লাগলো না, কিন্তু বাধা দেওয়ারও তো কোনো কারণ নেই। অগত্যা মনোরমা একদিন সন্ধেবেলা আমাদের বাসায় এসে উপস্থিত হলো। সেদিন আমার স্ত্রীর শরীরটা বিশেষ ভালো ছিল না। অন্য দিনের তুলনায় ব্যথা একটু বেশিই বেড়েছিল। যেদিন ওর ব্যথা বাড়ত সেদিন ও বিশেষ কথা টথা বলতো না, কেমন একরকম স্থির হয়ে গুম মেরে থাকত। কেবল মাঝে মাঝে হাত দুটো মুঠো হতো আর সারা মুখ নীল হয়ে যেত। তখন বুঝতে পারতাম তার যন্ত্রণা হচ্ছে। সেদিনও ঘরে কোনো সারা শব্দ ছিল না, আর আমি ওর বিছানার এক পাশে চুপটি করে বসেছিলাম। সেদিন যে আমাকে বেড়াতে যাবার অনুরোধটুকুও করেন এমন সামর্থ্য তার ছিল না, কিংবা হয়তো তার এমন কোনো ইচ্ছে মনে ছিল যে আমি তার এই প্রবল কষ্টের সময়টা তার পাশে থাকি। চোখে লাগবে বলে আমি কেরোসিনের আলোটা দরজার একপাশে রেখে দিয়েছিলাম। ঘর অন্ধকার ও নিস্তব্ধ। কেবল একবার যন্ত্রণার উপশম হলে ওর দীর্ঘশ্বাসের শব্দ টের পাচ্ছিলাম। এমন সময় মনোরমা দরজা ঠেলে ঘরে ঢুকল। বিপরীত দিক থেকে কেরোসিনের আলোটা তার মুখের উপর এসে পড়ল। হঠাৎই আলোর আঁধারে ধাঁধা লেগে
কিছুক্ষণ সে ঘরের কিচ্ছুটি দেখতে না পেয়ে দরজার সামনে দাঁড়িয়ে ইতস্তত করতে লাগলো। দরজার কাছে মনোরমার আবছা ছায়ামূর্তি দেখে আমার স্ত্রী হঠাৎ চমকে উঠে আমার হাতটা কেমন শক্ত করে ধরে জিজ্ঞেস করলো, ওকে 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 গো। ওর তখন দুর্বল শরীরে হঠাৎ অচেনা লোক দেখে ভয় পেয়ে আরো 2-3 বার ওই একই প্রশ্ন করলো, ওকে 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 কে গো? আমার তখন মাথায় যে কি দুর্বুদ্ধি চেপেছিল ঈশ্বরই জানেন। আমি থতমত খেয়ে বলে ফেললাম, কই আমি চিনি না তো। পর মুহূর্তেই আমি নিজেকে তিরস্কার করলাম। অবস্থাটা একটু সামলে নিয়ে বললাম, ও তো মনোরমা, আমাদের ডাক্তারবাবুর মেয়ে। আমার স্ত্রী একবার আমার মুখের দিকে চাইল, কিন্তু আমি তার মুখের দিকে তাকাতে পারলাম না। পরক্ষণেই সে ক্ষীণ স্বরে অতি কষ্টে মনোরমাকে বলল, ও আচ্ছা আচ্ছা, আপনি ভেতরে আসুন। ওগো, আলোটা একটু ধরো। মনোরমা ঘরে এসে বসল। আমার স্ত্রীর সাথে তার টুকটাক কথাবার্তা চলতে লাগলো। ইতিমধ্যে ডাক্তারবাবুও স্বয়ং এসে উপস্থিত হলেন। তিনি সঙ্গে করে ডাক্তারখানা থেকে 2 শিশি ওষুধ নিয়ে এসেছিলেন। সেই 2টি শিশি দেখিয়ে আমার স্ত্রীকে বললেন, এই যে নীল শিশিটা দেখছেন, এটা মালিশ করার, আর এটা খাবার। সাবধানে রাখবেন, দুটোকে মিশিয়ে ফেলবেন না যেন। এই ওষুধটা কিন্তু মারাত্মক বিষ। আমাকেও আরেকবার সতর্ক করে দিয়ে তিনি শিশি 2টো মাথার কাছে টেপায়া টেবিলটাতে রেখে দিলেন। যাবার সময় তার মেয়েকে ডেকে বললেন, চল মা, এবার আমরা যাই, উনি বিশ্রাম করবেন। বাবা, আমি থাকি না কেন? এখানে মেয়ে ছেলে কেউ নেই, এর সেবা করবে কে? না না, আপনি কেন কষ্ট করবেন? পুরনো ঝি আছে, সেই আমাকে মায়ের মতো যত্ন করে। ডাক্তার তখন হেসে বললেন, আরে উনি যে মা লক্ষ্মী রে, চিরকাল পরের সেবা করে এসেছেন। উনি কি আর অন্যের সেবা সইতে পারেন রে মা? মেয়েকে নিয়ে ডাক্তার উঠে যাওয়ার জন্য দাঁড়াতেই আমার স্ত্রী বললেন, ডাক্তারবাবু, আমার স্বামী এই বদ্ধ ঘরে অনেকক্ষণ বসে আছেন, একে নিয়ে কোথাও একটু বেরিয়ে আসুন না। ডাক্তারবাবু আমার দিকে ঘুরে বললেন, হ্যাঁ হ্যাঁ, আপনি আসুন না, আপনাকে নিয়ে একটু ওই নদীর ধার দিয়ে ঘুরে আসি। আমি সামান্য আপত্তি দেখিয়েছিলাম, কিন্তু শেষমেশ ডাক্তারের এবং বিশেষত মনোরমার জোড়াজুড়িতে রাজি হতেই হলো। ডাক্তারবাবু চলে যাওয়ার সময় ওই 2 শিশি ওষুধ সম্বন্ধে আরও একবার আমার স্ত্রীকে সতর্ক করে দিলেন। সেদিন ফিরতে একটু দেরি হলো। ডাক্তারের বাড়িতে রাতের খাবার একেবারে খেয়েই ফিরলাম। আয়োজন সমস্ত কিছু মনোরমাই নিজের হাতে করেছিল। বাড়ি ফিরে হঠাৎ দেখি আমার স্ত্রী যন্ত্রণায় ছটফট করছে। তখন মনে মনে খুব অনুতাপ বোধ হচ্ছিল। ওর বিছানায় পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জিজ্ঞেস করলাম, মনোরমা, কি হয়েছে তোমার? কোথায় কষ্ট হচ্ছে বলো? তোমার কি আবার ব্যথা বেড়েছে? আমাকে বলো, চুপ করে থেকো না, বলো আমাকে। সে কোনো উত্তর দেওয়ার মতো অবস্থায় ছিল না। শুধু নীরবে আমার মুখের দিকে চাইলেন। তার সেই দীর্ঘ আয়ত চোখে যন্ত্রণা মেশানো কি এক নিদারুণ অভিব্যক্তি ফুটে উঠেছিল, তা আমি তোমায় বলে বোঝাতে পারবো না ডাক্তার, তা আমি তোমায় বলে বোঝাতে পারবো না। আমি দেরি না করে সেই রাত্রেই হারান ডাক্তারকে ডেকে আনলাম। ডাক্তার এসে প্রথমটা অনেকক্ষণ কিছুই বুঝতে পারলেন না। অবশেষে আমাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, ব্যথাটা কি আবার বেড়েছে? আচ্ছা, তখন যে শিশির ওষুধটা দিয়েছিলাম, ওটা একবার আনুন তো দেখি, এক্ষুনি একবার মালিশ করতে হবে।
আমি টেবিল থেকে শিশিটা হাতে তুলে দেখলাম সেটা খালি। ডাক্তার ভয় পেয়ে কাঁপা কাঁপা গলায় আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আপনি কি ভুল করে এই ওষুধটা খেয়ে ফেলেছেন? আমার স্ত্রী অতি কষ্টে নীরবে ঘাড় নেড়ে হ্যাঁ বলল। ডাক্তার সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে তার বাড়ি থেকে পাম্প আনতে ছুটলেন। আর আমি তখন টলতে টলতে সম্মোহিতের মতো তার বিছানার একপাশে বসে পড়লাম। সে তার অতি দুর্বল ডান হাতটা আমার হাতের উপর রাখলেন। আমার মনে হলো তার সেই করুণ স্পর্শের মাধ্যমে সে এই কথাটাই বারবার বলতে চাইল, শোক করো না গো, ভালোই হয়েছে, তুমি সুখী হও। আর সেটা জেনেই আমি শান্তিতে মরলাম। তখন জীবনের সাথে সাথে আমার স্ত্রীর সকল যন্ত্রণার অবসান হয়েছে। দক্ষিণাচরণবাবু আরেকবার জল খেয়ে বললেন, বড্ড গরম, বড় গরম এখানে। আমি একটু বাইরে থেকে আসছি ডাক্তার। বলে বারান্দা থেকে দ্রুত বার কয়েক পায়চারি করে এসে ফের চৌকিতে বসলেন। তার ভাবে বেশ বোঝা গেল যে তিনি নিজে থেকে কিছুই বলতে চান না। আমি যেন মন্ত্র বলে তার থেকে কথা আদায় করে নিচ্ছি। একটু থেমে আবার বলতে আরম্ভ করলেন, তার কিছুদিন পর মনোরমাকে বিয়ে করে দেশে ফিরলাম। মনোরমা অবশ্য তার বাবার মত নিয়েই আমাকে বিয়ে করেছিল, কিন্তু বিয়ের কিছুদিন পর থেকে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। আমি যখন তাকে দুটো আদরের কথা বলতাম, প্রেমালাপের মধ্যে দিয়ে তার মনের গভীরে ঢোকার চেষ্টা করতাম, সে হাসতো না, কেমন একটা গম্ভীর হয়ে থাকত। কে জানে তার মনের কোনখানে যে খটকাটা লেগেছিল। এই সময় থেকেই সন্ধ্যের পর আমার মদ খাওয়ার নেশাটা অত্যন্ত বেড়ে উঠল। একদিন শরতের প্রথম সন্ধ্যায় মনোরমাকে নিয়ে আমাদের বরানগরের বাড়ির সেই বাগানে বেড়াতে গেলাম। চারিদিক অন্ধকারে থমথমে হয়ে এসেছে। পাখিদের বাসায় ডানা ঝাপটানোর শব্দটুকুও নেই। কেবল বেড়াবার পথের দুধারে কালো কালো জমাট বাঁধা ঝাউ গাছের মাথাগুলো হাওয়ায় সশব্দে কাঁপছিল। একটু হাঁপ ধরতেই মনোরমা সেই সাদা পাথরের বেদির উপর এসে নিজের দুই হাতের উপর মাথা রেখে শুয়ে পড়ল। আমিও যথারীতি কাছে এসে বসলাম। সেখানে অন্ধকার আরও ঘন। ডালপালার ফাঁক দিয়ে তারায় ভরা আকাশের একটুখানি দেখা যাচ্ছে। ঝোপঝাড় থেকে ঝিঁঝি পোকার একটানা ডাক যেন সেই জমাট বাঁধা নিস্তব্ধতাকে আরও কিছুটা বাড়িয়ে তুলেছে। সেদিনও বিকেলে আমি একটু মদ খেয়েছিলাম, তাই মনটা ছিল বেশ তরল। অন্ধকার চোখে শুয়ে গেলে হঠাৎ আমার চোখ গেল গাছের তলায় পাথরের বেদিতে শোয়া মনোরমার দিকে। মুখে ক্লান্তির ছাপ, চোখ দুটো আলগা বোঝা, শাড়ির আঁচল অবিন্যস্ত। দেখে কেন জানি না আমার মনে আবেগ জন্মালো। কেন জানি না মনে হলো ও কোনো নারী মূর্তি নয়, একটা ছায়া, যাকে আমি আমার এই দুহাত দিয়ে কোনো দিন ধরতে পারবো না। ঠিক এমন সময়ে
অন্ধকার ঝাউ গাছগুলোর মাথায় আগুন ধরিয়ে কৃষ্ণপক্ষের হলুদ রঙা চাঁদ ধীরে ধীরে গাছের উপর এসে পড়ল। সেই ম্লান আলোতে আমার স্ত্রীর ক্লান্ত মুখটা দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমার আবেগের বাড়াবাড়ি কি মদের প্রভাবে জানি না, কাছে এসে আমার স্ত্রীর একটা হাত আমার 2 হাতে তুলে নিয়ে বললাম, মনোরমা, তুমি আমাকে বিশ্বাস করো না আমি জানি, কিন্তু কিন্তু আমি তোমাকে সত্যি ভালোবাসি। এ জীবনে তোমাকে আমি কোনো দিন ভুলতে পারবো না। কথাটা বলা মাত্র চমকে উঠলাম। হঠাৎ মনে পড়ে গেল ঠিক এই কথাটাই অনেক দিন আগে আরেকজনকেও ঠিক এমনিভাবেই বলেছিলাম। হঠাৎ কি হলো জানি না, ঠিক সেই মুহূর্তেই বকুল গাছটার ডালপালাগুলোর উপর দিয়ে, ঝাউ গাছগুলোর মাথার উপর দিয়ে গঙ্গার এপার থেকে ওপার পর্যন্ত একটা অলৌকিক হাসি দ্রুত বয়ে গেল। সে যে কি আকাশ বাতাস কাঁপানো হাসি, তা তুমি নিজে কানে না শুনলে কল্পনাও করতে পারবে না ডাক্তার। হাসির সেই সঙ্গে একটা বিষম ভয়। আমি জ্ঞান হারিয়ে পাথরের বেদি থেকে মাটিতে পড়ে গেলাম। জ্ঞান ফিরলে দেখলাম আমার ঘরে বিছানার উপর শুয়ে আছি। আমার স্ত্রী জিজ্ঞেস করলো, ওগো, তোমার হঠাৎ অমন হলো কেন গো? আমি আবারও কেঁপে উঠলাম, বললাম, তুমি শুনতে পাওনি? তুমি শুনতে, ওই বিকট হাসি তুমি শুনতে পাওনি? স্ত্রী হেসে উত্তর দিল, ও মা, সে হাসি বুঝি? ষাঁড় বেঁধে এক ঝাঁক পাখি উড়ে গেল তো, তাদেরই ডানার আওয়াজ শুনেছিলে। তুমি বুঝি এত অল্পেই ভয় পাও? পরদিন সকালে স্পষ্টই বুঝলাম যে শব্দটা পাখির ঝাঁক উড়বারই শব্দ বটে। এই সময় উত্তরপ্রদেশ থেকে একদল হাঁস নদীর চরে বেড়াতে আসে, সে আমি জানতাম। কিন্তু সন্ধে হলে কেন জানি না সে বিশ্বাস রাখতে পারতাম না। খালি মনে হতো চারদিকের সমস্ত ফাঁক ফোকর জুড়ে ঘন হাসি জমা হয়ে আছে। সামান্য একটা উপলক্ষ পেলেই সমস্ত আকাশ বাতাস ভেদ করে সে হাসি ছড়িয়ে পড়বে। অবশেষে এমন হলো যে সন্ধ্যের পর মনোরমার সাথে একটা কথা বলতেও আমার সাহসে কুলোতো না। তখন আমাদের বরানগরের বাড়ি ছেড়ে মনোরমাকে নিয়ে বোটে করে বেরিয়ে পড়লাম। তখন মাসটা অঘ্রাণ, নদীর বুকে ঝিরঝিরে ঠান্ডা বাতাসে আমার সমস্ত ভয় কেটে গেল। সে কদিন বড় সুখে কাটিয়েছিলাম। চারপাশের প্রকৃতির সৌন্দর্যের প্রভাবেই হয়তো মনোরমাও ওর মনের বন্ধ দরজা ধীরে ধীরে আমার কাছে খুলতে লাগলো। গঙ্গা ছাড়িয়ে অবশেষে পদ্মা এসে পড়লাম। হেমন্তের পদ্মার রূপ তখন মোটেই ভয়ঙ্কর নয়। সে তখন গর্তের মধ্যে কুণ্ডলি পাকানো সাপের মতো শীত ঘুমে আচ্ছন্ন। উত্তর পারে জনশূন্য ধুধু বালির চর, দক্ষিণের পার সামান্য উঁচু এবং তাতে গ্রামের আমবাগান, দুটো একটা মেটে ঘরবাড়ি চোখে পড়ে। পদ্মার ঢেউ মাঝে মাঝে সেই পাড়ে আছড়ে পড়ছে এবং কিছুটা পাড় ভেঙে ঝুপঝাপ করে নদীর জলে এসে পড়ছে। অবশেষে এরকম একটা জায়গায় বেড়ানোর সুবিধে আছে দেখে নৌকো বাঁধলাম। আমরা দুজনে বেড়াতে বেড়াতে বহু দূরে চলে গেলাম। সূর্যাস্তের আলো মিলিয়ে যেতেই শুক্লপক্ষের পরিষ্কার চাঁদের আলো দেখতে দেখতে ফুটে উঠল।
সেই অন্তহীন ধুধু বালির চরে যখন অজস্র জ্যোৎস্না মাখামাখি হয়ে একেবারে আকাশের সীমানা পর্যন্ত পৌঁছে গেল, তখন মনে হলো জনমানবহীন এক অসীম স্বপ্নরাজ্যের মধ্যে আর কেউ কোথাও নেই। শুধু আমরা দুজনে পাশাপাশি হেঁটে চলেছি। চারপাশের নিস্তব্ধতা যখন আরো নিবিড় হয়ে এলো, তখন মনোরমা ধীরে ধীরে তার গায়ে জড়ানো শালের মধ্যে থেকে একটা হাত বের করে আমার হাতে চেপে ধরল। এ জগতে আমি ছাড়া তার আর কেউ নেই, এমন একটা নির্ভরতা ছিল সে হাতে। নিজের মনে যথেষ্ট পুলক জাগল। ভাবলাম, ঠিকই তো, ঘরের চার দেয়ালের মধ্যে কি যথেষ্ট ভালোবাসা হয়? এরকম খোলা আকাশের নিচে ছাড়া কি প্রেম জমে? মনে হলো আমাদের ঘর নেই, দ্বার নেই, কোথাও ফেরার নেই। আদি অনন্তকাল ধরে আমরা এই চন্দ্রালোকিত বালির চর ধরে উদ্দেশ্যহীনভাবে হেঁটে চলেছি। এইভাবে চলতে চলতে এক জায়গায় এসে দেখলাম বালির মাঝখানে একটা ছোট জলাশয় মতো সৃষ্টি হয়েছে। পদ্মার জল সরে যাওয়ার পর সেখানে জল জমে আছে। চারপাশের বালির চর, তার মাঝে ছোট জলাশয়টার উপরে জ্যোৎস্নার একটা রেখা তেরছাভাবে পড়ে আছে। সেই জায়গাটাতে এসে আমরা দুজনে দাঁড়ালাম। মনোরমা কি ভেবে আমার মুখের দিকে চাইল। তার মাথার উপর থেকে শালটা খসে পড়ল। তখন জ্যোৎস্নার আলোয় তার সুন্দর মুখখানা তুলে আমি তার মুখে একটা চুমো খেলাম। হঠাৎ সেই সময় জনমানব শূন্য নিঃসঙ্গ মরুভূমির মধ্যে কে যেন গম্ভীর স্বরে হঠাৎ বলে উঠল, আমি চমকে উঠলাম। মনোরমাও দেখলাম একটু কেঁপে উঠল। কিন্তু পরক্ষণেই আমরা দুজনে বুঝলাম এ শব্দ কোনো মানুষের নয়, অলৌকিকও নয়, নদীর চরে পাখিদের ডাক। হঠাৎ এত রাতে তাদের নিরাপদ বাসস্থানের কাছে মানুষের সমাগম হওয়ায় তারা বিরক্ত হয়েছে। কিন্তু সেই ভয়ের চমক খেয়ে আমরা দুজনে তাড়াতাড়ি নৌকায় ফিরলাম। সারাদিনের ঘোরাঘুরিতে ক্লান্তও ছিলাম, তাই রাত্রে খাওয়া দাওয়ার পর নৌকোর বিছানায় শুয়ে দুজনেই ঘুমিয়ে পড়লাম। রাত তখন কটা খেয়াল নেই, একটা খসখস শব্দে ঘুমটা হঠাৎ ভেঙে গেল। চোখ খুলতেই দেখি মশারির বাইরে আমার মাথার কাছে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। মূর্তিটা নারী মূর্তি। সে তার একটা সরু ও স্থিসার আঙুল মনোরমার দিকে নির্দেশ করে চাপা গলায় ফিসফিস করে বলে উঠল, ভয়ে আতঙ্কে দিশেহারা হয়ে ধরফর করে উঠে দেশলাই জেলে বাতি ধরালাম। প্রায় সঙ্গে সঙ্গেই ছায়ামূর্তি মিলিয়ে যেন বাতাসে মিলিয়ে গেল, কিন্তু রেখে গেল সেই হাড় হিম করা তীব্র হাসি। সে হাসি আমার মশারি কাঁপিয়ে, বোটটা দুলিয়ে, আমার সমস্ত শরীর ঘামিয়ে অন্ধকার রাত্রির ভিতর দিয়ে বয়ে চলল। পদ্মা পেরিয়ে, পদ্মার চর পেরিয়ে, সমস্ত দেশ, গ্রাম, নগর, বন্দর পেরিয়ে ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে অসীম সুদূরে ভেসে চলল সে হাসি। এত ক্ষীণ শব্দ আমি এর আগে কখনো শুনিনি। আমার মাথার মধ্যে যেন সমস্ত আকাশ ভোঁ ভোঁ করছে। কিছুতেই সে হাসির রেশ মস্তিষ্ক থেকে বের করতে পারছি না। ধীরে ধীরে একটু ধাতস্থ হয়ে ভাবলাম,
আলোটা নিভিয়ে দিয়ে শুয়ে পড়লে হয়তো একটু ঘুমোতে পারবো, কিন্তু যেই আলো নিভিয়ে শুলাম অমনি আবার আবার আমার কানের কাছে অন্ধকারে কে যেন বলতে লাগলো, আমার আমার বুকের সমস্ত রক্ত আবার পাক খেয়ে উঠল। হঠাৎ একটা আশ্চর্য কাণ্ড ঘটল। সেই গভীর রাত্রে বোটের মধ্যে আমার গোল ঘড়িটা হঠাৎ সচল হয়ে উঠল। আমার আমার সারা গায়ে কাঁটা দিচ্ছে। তখন বিস্ময়ে হতবুদ্ধি হয়ে দেখি ঘড়িটার একটা কাঁটা মনোরমার ঘুমন্ত শরীরের দিকে প্রসারিত হয়ে শেলফের উপর থেকে যেন তালে তালে সমানে বলতে লাগলো, দক্ষিণাচরণ বাবুর মুখ পাংশু বিবর্ণ হয়ে এলো, তার গলা বুজে এলো। তিনি এতক্ষণ একটা ঘোরের মধ্যে ছিলেন। আমি তাকে স্পর্শ করতেই হঠাৎ সম্বিত ফিরে পেলেন। এক গ্লাস জল তার হাতে দিয়ে আমি বললাম, নিন, একটু জল খান। এমন সময় হঠাৎ আমার কেরোসিনের শিখাটা দপ করে জ্বলে নিভে গেল। আর তখনই বুঝতে পারলাম বাইরে ভোরের আলো ফুটেছে। একটা কাক ডেকে উঠল। তার কিছু পরে একটা দোয়েলও শীষ দিতে শুরু করলো। আমার বাড়ির সামনের রাস্তায় গরুর গাড়ি চলার শব্দ পাওয়া গেল। আর ঠিক তক্ষুনি দেখলাম দক্ষিণাচরণ বাবুর মুখের ভাব একেবারে বদলে গেল। ভয়ের চিহ্ন মাত্রও রইল না। রাতের অন্ধকারে মনের অস্থিরতায় আর সাময়িক উত্তেজনায় তিনি আমার কাছে এত কথা বলে ফেলেছেন সেটা বুঝতে পেরে অত্যন্ত লজ্জিত আর আমার উপর অকারণ বিরক্ত হয়ে উঠলেন। সামান্য ভদ্রতাটুকুও না করে হঠাৎ উঠে তাড়াতাড়ি আমার ঘর থেকে বেরিয়ে গেলেন। কিন্তু আবার সেই দিনই মাঝরাতে আমার দরজায় ঘা পড়ল। ডাক্তার, ও ডাক্তার, ডাক্তার শুনতে পাচ্ছ? ও ডাক্তার, ডাক্তার, ও ডাক্তার, 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 ও ডাক্তার, ডাক্তার, ডাক্তার। এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নিশীথে। গল্প পাঠে মিমো, অন্যান্য ভূমিকায় সুমিত, জয়ী, শ্রীতমা ও দেবপ্রসাদ দাস। সমগ্র রূপায়ণে আমি সুজয় এবং গল্পটির প্রচ্ছদ অঙ্কনে জয়িতা সরকার। গল্পটি শোনার জন্য সমস্ত শ্রোতা বন্ধুদের ফিকল মাইন্ডেড জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ। আজ তবে আসি, দেখা হচ্ছে আগামীতে আরও একটি নতুন গল্প নিয়ে। শুভরাত্রি।